ভাবনাগুলো পুড়ে পুড়ে খাচ্ছে আমায়। বুকের ভিতরটাও যেন কেমন কেমন করছে, এক প্রকার যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতর যেন পিঁপড়া হাঁটে। আমি আর ভাবতে চাচ্ছি না, তবুও ভাবনা আমার পিছু ছাড়ছে না। শুয়ে আছি এখনো, ফেসবুকিং করছি আমি, নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর অনামিকার একটি স্ট্যাটাস আমার সামনে আসলো। স্ট্যাটাসটি পড়তে শুরু করলাম। স্ট্যাটাসটি ছিল, জানি না আমি সবার কি ক্ষতি করেছি, আমি সবাই কেন আমাকে ট্রোল করে। আচ্ছা, আমি কালো হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমার দোষ? সৃষ্টিকর্তা তো একজনই। যারা সুন্দর সুন্দরী তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করিয়াছেন, আমাকেই তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা, আমার মনের কি কোনো মূল্য নেই? এই জগতে কি রূপটাই আসল? আমাকে সব সময় অপমান করে কি লাভ আপনাদের? আমার খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে এড়িয়ে চলুন। আমাকে ছোট করা কি খুব বেশি প্রয়োজন আপনাদের? যখন আমি থাকি না, ভার্সিটিতে যাই না, তখন তো টোল করেন না, তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? যেদিন আমি থাকবো না সেদিন কাকে নিয়ে টোল করবেন? নতুন কোনো কালো মেয়েকে খুঁজে নেবেন? না ভাই না, আপনাদের যত ইচ্ছা আমাকে নিয়ে টোল করেন, অন্য কাউকে নিয়ে টোল করবেন না। এই কষ্টটা অনেকে নিতে পারবে না, এতে আত্মহত্যাও করতে পারে কেউ কেউ। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই, মরে গেলাম তো হেরে গেলাম, জবাব সময় মতো দিব, এখন নয়। অনামিকার স্ট্যাটাস পড়ে আমার ভিতরের যন্ত্রণাটা আরও বেড়ে গেল। কিছু ভালো লাগছে না আমার। আমি বোধহয় অনেক বেশি ভুল করেছি। তবে আমি অনামিকাকে কিভাবে বোঝাবো? আমি অনামিকাকে নিয়ে ট্রোল করার জন্য মেসেজ দিইনি। আমি চেয়েছিলাম অনামিকার কাছাকাছি যাওয়ার জন্য। তবে অনামিকা যে কালো, সবাই যে অনামিকাকে অপছন্দ করে। আমার ভিতরে যা আছে তা শুধুই অনামিকার জন্য মায়া, এর বেশি কিছু নয়। এরপর কিছুদিন চলে যায়, অনামিকার সাথে আমার কখনো চ্যাট হয়নি। এখন খুব একটা ভাবিও না অনামিকাকে নিয়ে। কিছুদিন পরের কথা, অনামিকার সাথে এখনও আমার কখনো সরাসরি কথা হয়নি। সেদিন আমি আর অনামিকা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছি। পাশাপাশি হাঁটছি আমরা, কেউ কিছু বলছি না। মাঝে মাঝে অনামিকার দিকে আর চোখে তাকাচ্ছি। অনামিকা মাথা নিচু করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর, আপনি একমাত্র ছেলে যে আজও আমাকে নিয়ে টোল করেননি, অনামিকা আমাকে বলছেন। আমি আপনি ছাড়া কেউ নেই এখানে। আপনাকে দেখে ভদ্রই মনে হয়, তবে মাঝে মাঝে বারান্দায় আপনাকে ধোঁয়া উড়াতে দেখি। কি বলেন? আপনি ধূমপান কেন করেন? না মানে আসলে এমনি করি। এটা ক্ষতি জানেন না? জানি, তবে এটা অভ্যাস হয়ে গেছে। ছেড়ে দেন, তা না হলে বউ পিটাবে। আমি মুচকি হাসলাম, কিছু বললাম না। তখনও পাশাপাশি হাঁটছি আমরা। বাসার কাছাকাছি চলে আসলাম। অনামিকা বলল, আবার কখনো কথা হবে, ভালো থাকবেন। আপনিও। আমি বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম আমার অনেক বেশি, অনেক ভালো লাগে ঘুমাতে। আমার সাথে ঘুমিয়ে কেউ পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মনে হয় যদি কখনো ঘুমের প্রতিযোগিতা হয় আর আমি যদি অংশগ্রহণ করি, তাহলে প্রথম পুরস্কারটা আমি পাবো। লম্বা একটা ঘুম দিলাম। বিকেলবেলা আম্মু এসে ডাকা শুরু করলো। ধেৎ, ভালো লাগে না। কেন ডাকতে হবে আমাকে? ঘুমোচ্ছি আমি, তাহলে সমস্যা কোথায়? আম্মু ডেকে উঠালেন আমায়। আমি উঠে বসতেই আম্মু চলে গেলেন। কিছুক্ষণ পর চা নিয়ে এলেন। আম্মু চা দিয়ে চলে যেতেই আমি চা এবং একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম। বিকেলটা উপভোগ করছি আর চা খাচ্ছি। চা শেষ করে সিগারেট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখি অনামিকা আমাদের বাসার বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে অন্যদিকে ঘুরে সিগারেট টানছি। সিগারেট শেষ করে অনামিকাদের বারান্দার দিকে তাকিয়ে দেখি তখনও তাকিয়ে আছে অনামিকা। আজ অনামিকাকে খুব একটা কালো লাগছে না, চেহারাটা অনেক বেশি মায়াবী লাগছে। আমার দিকে তাকিয়ে আছে অনামিকা, চুলগুলো এলোমেলো। দক্ষিণা বাতাস এসে অনামিকার চুল এসে অনামিকার মুখে পড়ছে। মাঝে মাঝে অনামিকা তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু পেরে উঠছে না অনামিকা। অনামিকার প্রতি হয়ে গেছে ভীষণ রকম মায়া। কেন জানি আমি পারলাম না,
বারান্দা থেকে চলে আসতে। অনামিকার চোখে চোখ রেখে যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি। আর সে রাজ্যের রাজা ছিলাম আমি, রানী ছিল অনামিকা। মন্দ লাগছে না অনামিকাকে নিয়ে স্বপ্ন দেখতে। সবার স্বপ্নের নায়িকা অসম্ভব সুন্দরী হয়, আমার স্বপ্নের নায়িকা না হয় কালোই হবে। অনামিকার চেহারায় রয়েছে যে মায়া, তা অনেক সুন্দরী মেয়ের চেহারায়ও থাকে না বোধ হয়। আমার তো ইচ্ছে করে অনামিকার চেহারার দিকে তাকালে আমার তো ইচ্ছে করে 1000 বছর বাঁচতে। আমারও ইচ্ছে করে অনামিকাকে নিয়ে কাব্য রচনা করতে। ইস, আমি যদি কবি হতাম তাহলে অনামিকাকে নিয়ে একটি কাব্য রচনা করতে পারতাম। তোমার ওই চোখে আমার চোখ, তাকিয়ে আছি আমি অপলক দৃষ্টিতে। সাথে তাকিয়ে আছো তুমি, চোখ রেখেছো আমার ওই চোখে। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, সেদিকে নেই আমার খেয়াল। তখনও তাকিয়ে আছে অনামিকা, রেখেছে চোখ আমার ওই চোখে। আমিও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অনামিকার দিকে। পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য, পাশের মসজিদটিতে আজান হচ্ছে নাগরিবেন। অনামিকা আর তাকিয়ে রইল না, চলে গেল অনামিকা। আমি তখনও বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছি সন্ধ্যা। রাতে ফেসবুকিং করছি, ফেক আইডি নয়, আমার রিয়েল আইডি। ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নামটি খুবই পরিচিত। আইডির নামটি হলো অনামিকা অনু। এ যে অনামিকার আইডি। মেঘ না চাইতেই বৃষ্টি, নাচতে ইচ্ছে করছে এক প্রকার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে মেসেঞ্জারের শব্দটি কানে ভেসে উঠল। হ্যালো নবাব সাহেব। অনামিকা: জি বলেন রাজরানী। আমি রাজরানী নই, আমি একটা কায়লা মেয়ে। আমিও নবাব নই। খবরদার নিজেকে কায়লা বলবা না। তোমার চেহারায় একটা আকর্ষণীয় বিষয় রয়েছে। কি আকর্ষণীয় বিষয় শুনি নবাব সাহেব? অনেক মায়াবী তোমার ওই মুখ। তাকালে তোমার ওই মায়াবী মুখের দিকে তাকালে 1000 বছর বাঁচতে ইচ্ছে করে তোমাকে নিয়ে আলাদা কোনো রাজ্যে, যে রাজ্যের রাজা হব আমি আর রানী হবে তুমি। আমি যদি হতাম কবি তাহলে আমার কাব্যে থাকতে শুধুই তুমি। এর আগেও একজন মায়াবী বলে ট্রোল করেছে। আপনিও কি ট্রল করছেন? না, সত্যি বলছি, বিশ্বাস করেন আমাকে প্লিজ। করলাম, আপনাকে অন্য সবার থেকে আলাদা মনে হয় তাই বিশ্বাস করলাম। ধন্যবাদ। আচ্ছা, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম ছেলে। এই পর্যন্ত কতগুলো প্রেম করেছো বলো তো? সে সৌভাগ্য হয়নি আমার। আপনি কয়টা করেছেন? তুমি এত হ্যান্ডসাম হয়েও যদি না করতে পারো তাহলে বলো আমি কায়লা হয়ে কিভাবে করব। আবার সরি, তোমাকে তুমি করে বলছি তাই। তুমি করে বলাটাই সুন্দর দেখায়। তাছাড়া আমি আর আপনি একসাথেই পড়ি। তাহলে তুমি আপনি বলছো কেন? তুমি করে বলবো। আচ্ছা বলবো, এখনই বলো তুমি। আচ্ছা, ভালো থেকো, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। এভাবে চলতে থাকে আমার আর অনামিকার কথা বলা। প্রথমে আপনি থেকে তুমি করে বলা, এরপর বন্ধুত্ব হয় আমাদের। তবে আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতো। ভার্সিটিতে অনামিকা কখনো আমার সামনে আসতো না। অনামিকার জন্য যেন কেউ আমাকে নিয়ে টোল না করে, সেদিকে ছিল অনামিকার ব্যাপক খেয়াল। অনামিকার রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতে হবে এবং আমি আর অনামিকা ছাড়া কেউ জানবে না। আমাকেও রাখতে হলো অনামিকার কথা। এইভাবে আমার বন্ধু চলে 3 মাসেরও বেশি সময়। সেদিন রাত্রিবেলা আমি পড়তে বসেছি, এমন সময় আমাকে ফোন করলো অনামিকা। রিসিভ করতেই বলে উঠল অনলাইনে